হ্যালো ফ্রেন্ডস, আমি ঈশিতা গুড়িয়া। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো আর সুস্থ আছো। সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণের যে বইটি রয়েছে তার প্রথম অধ্যায় অর্থাৎ বাংলা ভাষার শব্দ নামে যে চ্যাপ্টারটি আছে তার হাতে কলমের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আজকের আলোচনা পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা পর্ব। একের দাগে বলা হয়েছে দৃষ্টান্ত সহ কাকে বলে লেখো। প্রথমেই অর্থাৎ একের 1 নম্বরে রয়েছে তদ্ভব শব্দ। তদ শব্দের অর্থ সংস্কৃত, ভব শব্দের অর্থ উৎপত্তি। যে সকল শব্দ সংস্কৃত ভাষা হতে উৎপন্ন হয়ে প্রাকৃত ভাষার স্তরে পরিবর্তনের মাধ্যমে সম্পূর্ণ নতুন রূপে বাংলা ভাষায় ব্যবহৃত হয় সেই সকল শব্দকে তদ্ভব শব্দ বলে। উদাহরণ: চন্দ্র থেকে চান্দ থেকে চাঁদ। এরপর একের 2 নম্বরে রয়েছে সংকর শব্দ। এক শ্রেণীর শব্দের সঙ্গে অন্য শ্রেণীর উপসর্গ, প্রত্যয় ইত্যাদির যোগে অথবা বিভিন্ন শ্রেণীর শব্দের পারস্পরিক সংযোগে যেসব নতুন শব্দের সৃষ্টি হয় তাকে সংকর শব্দ বলে। উদাহরণ: তৎসম ও বিদেশি শব্দ যোগে তৈরি হয়েছে, যেমন কি হেড পণ্ডিত, ভোটদাতা ইত্যাদি। একের 3 নম্বরে রয়েছে প্রাকৃতজ শব্দ। তদ্ভব শব্দগুলি প্রাকৃত ভাষা থেকে উৎপন্ন হয় বলে এই জাতীয় শব্দগুলিকে প্রাকৃতজ শব্দ বলে। উদাহরণ: মৎস্য থেকে মৎস্য থেকে মাছ। তারপর দেখো একের 4 দাগে বলা হয়েছে খাঁটি দেশি শব্দ। বাংলার প্রাচীনতম অধিবাসী কোল, ভিল প্রভৃতি অনার্য জাতির ভাষা থেকে জ্ঞাত বা অজ্ঞাত কারণে যে সমস্ত শব্দ বাংলা ভাষায় এসেছে সেগুলিকে খাঁটি দেশি শব্দ বলে, যেমন অঢেল, কাঁচুমাচু ইত্যাদি। এরপর একের 5 নম্বরে রয়েছে বিদেশাগত শব্দ। ভারতবর্ষের বাইরের দেশ থেকে যে সকল শব্দ স্বরূপে বা কিছুটা পরিবর্তিত রূপে বাংলা ভাষায় এসেছে সেগুলিকে বিদেশাগত শব্দ বলে, যেমন আক্কেল এটি আরবি শব্দ, আইন এটি ফার্সি শব্দ, কাঁচি এটি তুর্কি শব্দ। এছাড়া আরও অন্যান্য অনেক উদাহরণ রয়েছে। এরপর একের 6 দাগে রয়েছে ভগ্ন তৎসম শব্দ। ভগ্ন তৎসম শব্দ আর অর্ধ তৎসম শব্দ দুটো একই। যে সমস্ত সংস্কৃত শব্দ প্রাকৃতের পথ না ধরে সরাসরি বাংলা ভাষায় আসতে চেয়েছে অথচ তৎসম শব্দের মতো নিজের রূপটি অটুট রাখতেও পারেনি, তাদের সেই বিকৃত রূপকেই ভগ্ন তৎসম শব্দ বলে, যেমন কৃষ্ণ থেকে কেষ্ট, তৃষ্ণা থেকে তেষ্টা ইত্যাদি। একের 7 দাগে রয়েছে তৎসম শব্দ। যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় অবিকৃতভাবে এসেছে তাদের তৎসম শব্দ বলে, যেমন পিতা, মাতা, আচার্য, সকল, গজ, শিক্ষক ইত্যাদি। এরপর 2 দাগে বলা হয়েছে উদাহরণ সহ তৎসম ও তদ্ভব শব্দের পার্থক্য বুঝিয়ে দাও। উত্তর শুরু করছি। তৎসম ও তদ্ভব শব্দের পার্থক্য হল সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে যে সকল শব্দ তাকে তৎসম শব্দ বলে, যেমন পিতা, মাতা ইত্যাদি। তারপর প্যারা চেঞ্জ করে লেখা হয়েছে যে সমস্ত শব্দ সংস্কৃত শব্দ ভাণ্ডার থেকে এসে প্রাকৃতের স্তর দিয়ে ধারাবাহিক পরিবর্তনের মধ্য দিয়ে নতুন রূপে বাংলা ভাষায় প্রবেশ করেছে তাদের তদ্ভব শব্দ বলে, যেমন চন্দ্র থেকে চান্দ থেকে চাঁদ। এখানে আমি প্যারা চেঞ্জ করে লিখেছি, তোমরা চাইলে ছক করেও এই উত্তরটা লিখতে পারো। তারপর 3 দাগে বলা হয়েছে সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যায় কিনা বিচার করো। উত্তর শুরু করছি। সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি ঘটেনি। পণ্ডিতদের মতে বাংলা ভাষার উৎপত্তি ঘটেছে মাগধী প্রাকৃত থেকে, তাই সংস্কৃতকে কখনোই বাংলা ভাষার জননী বলা যায় না। এরপর 4 দাগে বলা হয়েছে
তদ্ভব ও অর্ধতৎসম শব্দের পার্থক্য উদাহরণ দিয়ে বোঝাও। উত্তর শুরু করছি। তদ্ভব ও অর্ধতৎসম শব্দের পার্থক্য হল: 1. তদ্ভব শব্দ তৎসম শব্দের বিবর্তিত রূপ। অন্যদিকে অর্ধতৎসম শব্দ তৎসম শব্দের বিকৃত রূপ। 2 নম্বর, তদ্ভব শব্দ সাধু চলিত উভয় ভাষারীতিতেই ব্যবহৃত হয়। অন্যদিকে অর্ধতৎসম শব্দ চলিত ও কথ্য উপভাষায় ব্যবহৃত হয়। 3 নম্বর, তদ্ভব শব্দের উদাহরণ অদ্য থেকে অজ্য থেকে আজ ইত্যাদি। অন্যদিকে অর্ধতৎসম শব্দের উদাহরণ কীর্তন থেকে কেত্তন, প্রদীপ থেকে পিদিম ইত্যাদি। 5 দাগে বলা হয়েছে, বাংলা ভাষায় বহু ব্যবহৃত 5টি বিদেশি শব্দ এবং তাদের উৎস উল্লেখ করো। উত্তর শুরু করছি। বাংলা ভাষায় বহু ব্যবহৃত 5টি বিদেশি শব্দ হল, এরপর 5টা বিদেশি শব্দ দেওয়া রয়েছে এবং পাশে ব্র্যাকেটের মধ্যে তাদের উৎস দেওয়া রয়েছে। প্রথমেই রয়েছে ওজন, এটি আরবি শব্দ। তারপর রয়েছে গরম, এটি ফার্সি শব্দ। কাঁচি, এটি তুর্কি শব্দ। অক্সিজেন, এটি ইংরেজি শব্দ। আচার, এটি পর্তুগিজ শব্দ। এরপর 6 দাগে দেখা যাক কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে, নিম্নোদ্ধৃত অংশগুলির নিম্ন রেখাঙ্কিত শব্দের উৎস নির্ণয় করো। 6 দাগের যে লাইনটি রয়েছে সেখানে দাগ দেওয়া রয়েছে স্পাই শব্দের নিচে, এটি বিদেশি শব্দ। এরপর 2 নম্বরের যে লাইনটি রয়েছে সেখানে দাগ দেওয়া রয়েছে ইমারত এবং সোজা, এই দুটো শব্দের নিচে। ইমারত হলো বিদেশি শব্দ এবং সোজা হলো তদ্ভব শব্দ। এরপর 3 দাগের লাইনে মাটি, হাত এবং ছানাছানি, এই 3টি শব্দের নিচে দাগ দেওয়া রয়েছে। মাটি হলো তদ্ভব শব্দ, হাত তদ্ভব শব্দ, ছানাছানি দেশি শব্দ। এরপর 4 দাগের লাইনে মা, ঠ্যাং এবং কুৎসিত শব্দের নিচে দাগ দেওয়া রয়েছে। এখানে কুৎসিত শব্দটা একটু ভুল রয়েছে, তোমরা বই থেকে ঠিক করে নেবে। এখানে কয় হর্ষও হবে, ছয় হর্ষই এবং তয়ের জায়গায় খণ্ডের হবে। মা হলো তদ্ভব শব্দ, ঠ্যাং অর্ধতৎসম শব্দ, কুৎসিত হলো অর্ধতৎসম শব্দ। এরপর 5 দাগের যে লাইনটি রয়েছে সেখানে তুফান এবং গাং, এই দুটো শব্দের নিচে দাগ দেওয়া রয়েছে। তুফান হলো বিদেশি শব্দ, গাং হলো অর্ধতৎসম শব্দ। এরপর 7 দাগে প্রবেশ করব। সেখানে বলা হয়েছে টিকা লেখো। প্রথমেই রয়েছে খণ্ডিত শব্দ। উত্তর শুরু করছি। দ্রুত উচ্চারণ ও ব্যবহারের সুবিধার জন্য অনেক সময় কোনো বড় শব্দের অংশবিশেষ কেটে বাদ দিয়ে শুধু তার একটি অংশকেই সমগ্র শব্দের অর্থরূপে ব্যবহার করা হয়। এই ধরনের শব্দকে খণ্ডিত শব্দ বলে। উদাহরণ, টেলিফোন থেকে ফোন। এরপর 2 দাগে রয়েছে ইতর শব্দ। ইতর বা অভদ্র জনের মধ্যে এমন কিছু শব্দ ও শব্দগুচ্ছ প্রচলিত থাকে যার ব্যবহার সমাজের শিক্ষিত ভদ্রজনের মধ্যে নিন্দনীয় বলে বিবেচিত হয়। এই রকম শব্দকে বলে ইতর শব্দ, যেমন বাঁশ দেওয়া। এরপর 3 দাগে রয়েছে মুন্ডমাল শব্দ। একাধিক শব্দে গঠিত পদগুচ্ছকে দ্রুত ব্যবহারের সুবিধার জন্য ছোট করে নেওয়া হয়। ছোট করে নেওয়ার সময় তাতে একাধিক শব্দের প্রথম বর্ণ বা অক্ষর নিয়ে সেগুলি যোগ করে একটি শব্দ গড়ে তোলা হয়। এই ধরনের শব্দকে মুন্ডমাল শব্দ বলে, যেমন IPL। এর সম্পূর্ণ কথাটা কি হবে? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তারপর 8 দাগে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। 1 দাগে
প্রথমে হবে তিক্ত, সেখান থেকে হবে তিতো, তারপর হবে তেতো। তারপর 8-এর 2-এর দাগের যে শূন্যস্থান রয়েছে সেখানে প্রথমেই দেওয়া রয়েছে মৎস্য, তারপর শূন্যস্থানে বসবে মৎস্য, তারপর শেষে হবে মাছ। 8-এর 3-এর দাগে শূন্যস্থান রয়েছে একেবারে শেষে, তাই প্রথমে হবে খাদ্য, তারপর খজ্জ, সেখান থেকে হবে খাজা। 8-এর 4-এর দাগে শূন্যস্থান রয়েছে মাঝখানে, প্রথমে রয়েছে রাজপুত্র, মাঝে হবে রাজপুত্তুর এবং শেষে রয়েছে রাজপুত্র। তারপর 8-এর 5-এর দাগে প্রথমেই রয়েছে শূন্যস্থান, এখানে হবে অদ্য, তারপর হবে অজ্জ এবং শেষে রয়েছে আজ। 9-এর দাগে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। 9-এর দাগে বলা হয়েছে কোনটি কোন শ্রেণীর শব্দ নির্ণয় করো। এখানে অনেকগুলো শব্দ দেওয়া রয়েছে এবং সেইগুলো কোনটি কোন শ্রেণীর সেটা নির্ণয় করতে হবে। প্রথমে রয়েছে দুপুর, এটা তদ্ভব শব্দ। তারপর আছে খোকা, এটি প্রাদেশিক শব্দ। ঝান্ডা প্রাদেশিক হিন্দি শব্দ। কলম বিদেশি শব্দ, যদিও এটা বিদেশি শব্দের মধ্যে কিন্তু আরবি ভাষা থেকে এসেছে। চন্দ্র তৎসম শব্দ। আলমারি বিদেশি শব্দ। ডাক্তারখানা বিদেশি প্রত্যয় যোগে মিশ্র শব্দ। বেকসুর বিদেশি উপসর্গ যোগে মিশ্র শব্দ। আগল তদ্ভব শব্দ। ঝিঙে দেশি শব্দ। ছা তদ্ভব শব্দ। বৃক্ষ তৎসম শব্দ। জামিন বিদেশি শব্দ। ফুল তদ্ভব শব্দ। পেরেক বিদেশি শব্দ। কাঠ তদ্ভব শব্দ। রাজপুত্তুর অর্ধ তৎসম শব্দ। মুকুল বিদেশি শব্দ। স্টিমার বিদেশি শব্দ। পিলে তদ্ভব শব্দ। চাকা তদ্ভব শব্দ। পেত্তয় অর্ধ তৎসম শব্দ। ফোন খণ্ডিত শব্দ। অনাচ্ছিষ্টি অর্ধ তৎসম শব্দ। শহর বিদেশি শব্দ। রৌদ্র তৎসম শব্দ। গছানো তদ্ভব শব্দ। কেষ্ট অর্ধ তৎসম শব্দ। এরপর 10-এর দাগে বলা হয়েছে সংকর বা মিশ্র শব্দগুলির উৎস নির্ণয় করো। প্রথমেই রয়েছে ফেরিওয়ালা, এটি দেশি যুক্ত বাংলা তদ্ধিত প্রত্যয় যোগে হয়েছে। হেডমিস্ত্রি বিদেশি যুক্ত বিদেশি শব্দ যোগে। বন্দুক পিস্তল, এটি বিদেশি যুক্ত বিদেশি শব্দ যোগে। পণ্ডিতগিরি বিদেশি প্রত্যয় যোগে মিশ্র শব্দ। পদ্মপুকুর তৎসম যুক্ত তদ্ভব শব্দ যোগে। শাকসবজি তদ্ভব যুক্ত বিদেশি শব্দ যোগে। কাজ কারবার তদ্ভব যুক্ত বিদেশি শব্দ যোগে। বাজিকর বিদেশি প্রত্যয় যোগে মিশ্র শব্দ। এরপর ফুলমোজা বিদেশি উপসর্গ যুক্ত বিদেশি শব্দ যোগে। হাটবাজার তদ্ভব যুক্ত বিদেশি শব্দ যোগে। জলাভূমি তদ্ভব যুক্ত বিদেশি শব্দ যোগে। মাস্টারমশাই বিদেশি যুক্ত তদ্ভব শব্দ যোগে। পাহাড় পর্বত তদ্ভব যুক্ত তৎসম শব্দ যোগে। কোর্ট কাছারি বিদেশি যুক্ত বিদেশি শব্দ যোগে। বেতার বিদেশি উপসর্গ যুক্ত তৎসম শব্দ যোগে। পাউরুটি বিদেশি যুক্ত তদ্ভব শব্দ যোগে। বেকসুর বিদেশি উপসর্গ যোগে মিশ্র শব্দ। মাঝরাত্রি তদ্ভব যুক্ত তৎসম শব্দ যোগে। ঘরানা তদ্ভব যুক্ত বিদেশি তদ্ধিত প্রত্যয় যোগে। খ্রিস্টাব্দ বিদেশি যুক্ত তৎসম শব্দ যোগে। আজকের আলোচনা পর্ব যদি তোমাদের হেল্প করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে রেখে দিও, যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যেতে পারো সকলের আগে।